সর্বপ্রথমে আমি আমার গুরুদেব পরম দয়ালের দিব্য সুন্দর শ্রীচরণের প্রণাম জানাই। আর আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আলোচনা শুরু করার আগে প্রথমেই বলি যে আমি একটা কর্মফলের ওপর যে ভিডিও ছেড়েছিলাম সেখানে অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন। যেমন একজন বলছেন যে ভজন দীক্ষাটা কি? ভজন দীক্ষা একটা গোপন দীক্ষা, গোপন প্রসেস, মানে ধ্যানেরই একটা বিশেষ প্রসেস। সেটা কখনো ওপেনলি মানুষের কাছে বলা যায় না, বলা উচিত নয়। তো সেই জন্যে ওই ভজন দীক্ষা সম্পর্কে আমি কিছু এখন আলোচনা করব না। ওটা খুব একটু উন্নত মানুষ, উন্নত মানে টাকা পয়সা বা একটা এডুকেশনালি অনেক বড় ডিগ্রি পেয়েছে তা কিন্তু নয়। সেটা হলো যে যারা প্রচুর ধ্যান করেন আর 24 ঘন্টা জব করেন তারা অনেকটা এগিয়ে যান। অনেকটা এগিয়ে গেলে তারা শব্দ শুনতে পান, অনাহত শব্দ। এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর তার সঙ্গে জড়িয়ে আছে জন্মগত জেনেটিক্যাল স্ট্রাকচার। ঠাকুর বলছেন মা বাবার ভেতর যদি পরিশুদ্ধতা না থাকে এবং মা এবং বাবা যদি নাম ধ্যান প্রিয় না হয় তাহলে কিন্তু সন্তানে জিনের মাধ্যমে সেটা ওইটাই বর্তায়। সে যদি প্রিয় নয় নাম ধ্যানে, ওই নাম ধ্যানে অপ্রিয়তাটাই বর্তায়। ফলে সেই সব মানুষের পক্ষে নাম ধ্যান করা খুব কঠিন হয়ে যায়। নানা রকম মানসিক বাধা সৃষ্টি হয়, চঞ্চলতা সৃষ্টি হয়, অনেক কিছু হয়। তো যারা নাম ধ্যান করে বেশ অনেকটাই অগ্রসর হয়েছিল, তার সঙ্গে নিরামিষ তো অবশ্যম্ভাবী খাওয়া এবং খুব শুদ্ধ জীবনযাপন করেন, সদাচার খুব নিখুঁতভাবে পালন করেন, সেই সমস্ত মানুষদেরকে ভজন দীক্ষা দেয়া হতো বা এবং দেয়া যায়, এছাড়া করা যায় না। আরেকজন লিখেছেন যে তার স্বামী নাকি ঠাকুরের দীক্ষা নিয়ে পরবর্তীকালে ছেড়ে দিয়েছেন, এখন তিনি কি করবেন। দেখুন, বিয়ে সম্পর্কে ঠাকুর পরিষ্কার বলেছেন বিবাহকে খেলনা ভাবিও না। আবার বলেছেন বিয়ের আগে 10 বার ভেবেচিন্তে দেখে শুনে বিয়ে করো। তার স্বভাব, তার চিন্তাভাবনা, তার চলন বলন সব কিছুগুলোকে স্টাডি করো। উভয় পক্ষেরই স্টাডি করতে হবে, পাত্র এবং পাত্রীর। হয়ে গেলে তো আর কিছু করার নেই। এক্ষেত্রে তাকে বুঝিয়ে চেষ্টা করতে হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। ছেড়ে দিয়ে চলে আসা কখনো ঠাকুর পছন্দ করতেন না। সুতরাং আর তো অন্য কিছু করার নেই, একমাত্র বোঝাতে হবে। আর খুব তেমন ধরনের মানুষ বোঝার অনেকটা কাজ হয় যিনি নাম ধ্যান জপ ইত্যাদিতে অনেক উন্নত হয়েছেন, ভজনেও অনেক উন্নত হয়েছেন। সেইরকম মানুষ বোঝালে মনে হয় আরেকটু বেশি কাজ হয়। আর অনেকে অনেক কিছুই প্রশ্ন করেছেন, তার মধ্যে এই দুটো কথা আমি বললাম, দুটো প্রশ্নের উত্তর আমি আজকে দিলাম। আর মানুষ বলছেন যে কেউ কেউ বলছেন যে আমার মন বসে না। মন 7 কাজে ব্যস্ত থাকলে বসবে কি করে? শ্রীরামকৃষ্ণ বলেছেন ছড়ানো মন কুড়িয়ে ঈশ্বরকে দিতে। মন ছড়িয়ে থাকে অনেক কিছুতে, বহু কিছুতে, টাকা পয়সা থেকে ধরে নাম কাম অকাম সব কিছুতে মন ছড়িয়ে থাকে। প্রবৃত্তিময় মানুষ তো, দেহটা তো প্রবৃত্তি দিয়েই তৈরি, তা ওইসব থাকে। সেক্ষেত্রে মনকে বাগে আনতে হবে। মন একটা আশ্চর্য সৃষ্টি ঈশ্বরের, ওকে কন্ট্রোল করতে হবে, বাগে আনতে হবে। বাগে আনার অনেকগুলো পদ্ধতি আছে। আমি বোধহয় একটা করেছিলাম চঞ্চলতা দূর করার জন্য কি করা যায়, একটা ভিডিও মনে হচ্ছে আমার, আমি করেছিলাম অনেক আগে, ছেড়েছি। পারলে সেটা খুঁজে দেখে নেবেন আমাদের এই সৎসঙ্গ ন্যাশনাল চ্যানেলে। এবার বলি যে আপনারা এরকম কমেন্ট করবেন এবং কোনো কিছু জানতে ইচ্ছে হলে বা শুনতে ইচ্ছে হলে সেই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজকে প্রথমেই বলি যে শ্রী শ্রী ঠাকুর একজন অলৌকিক মানুষ ছিলেন। তিনি বলতেন অলৌকিকত্ব আসলে নেই, মানুষ জানে না, বোঝে না, সেই জন্য অলৌকিক ভাবে। ঠিকই তো তাই। তার যে লীলা
সেগুলো তো আমরা বুঝি না, তাহলে আমাদের কাছে তো অলৌকিক নিশ্চয়ই। এই যে অলৌকিক এবং অসাধারণ এবং আমাদের বোঝার পাল্লার বাইরে সেই ধরনের বহু কাজ তিনি করেছেন। তিনি খুব ছোটবেলা থেকেই মানুষকে শুদ্ধ করার দিকে নজর দিয়েছিলেন। ছোটবেলায় মানুষ কিন্তু ওইসব ভাবে না, আর তিনি তাই করতেন। যে সমস্ত মানুষের মন বিষাক্ত অপকর্ম করে বেড়ায় তাদেরকে তিনি কিভাবে কোন কৌশলে ঠিক করা যায় সেগুলো ভাবতেন এবং সেইভাবে চেষ্টা করতেন। তিনি অনেক রকম কৌশল জানতেন এবং আয়ত্তও করেছিলেন। সেই জন্য তিনি একটা খারাপ মানুষকে, যে কুকাজ করে, কুচিন্তা করে, তাকে ধীরে 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 সুস্থ করার চেষ্টা করেছেন এবং অনেকেই ভালো হয়েছে। আজকে যে বিষয়বস্তুটা আমি বলবো তার আগে এই কথাগুলোই বলছি, কারণ এগুলোর সঙ্গে লিঙ্ক আছে সেটা। সেটা আমি বলবো যে ঠাকুর চোরকে একটা ভালো করেছিলেন, দুটো চোরকে, মানে সে খুব ছোটবেলা থেকেই ভালো করেছেন। কি অসাধারণ দেখি যখন এই বায়োগ্রাফিগুলো বারবার পড়ি, অনেকগুলো বায়োগ্রাফির বই আছে আমার কাছে, তো তখন আমি খুব অবাক হয়ে যাই যে ওইটুকু বয়সে তিনি এত নতুন নতুন ট্যাকটিক্স, মানে কৌশল বার করে মানুষকে শুদ্ধ করেছেন। কি আশ্চর্য লাগে আমার কাছে, তো অবাক মানে কি, আমি একেবারে ভীষণভাবে বিস্মিত হয়ে যাই। তা তিনি এইভাবে মানুষকে ভালো করেছেন, একটা চোর ডাকাতকেও ভালো করেছেন, যেটা পারবে না। আবারও বলেছেন যে তোমরা কিন্তু করতে যেও না, একটা প্রতিলোম বিয়ে হচ্ছে, তোমরা কিন্তু গিয়ে তার মাথায় হাত বুলিয়ে বোঝাতে যেও না, কারণ এ যদি খুব কাছাকাছি চলে যায় তাহলে সাধারণ মানুষ তো ওই ভাইসেসগুলো মনের মধ্যে ঢুকবে, সে হয়তো একটা কিছু ওই রকম কাজ করে বসবে। আর কোনো মহিলাকে বা তার মেয়েকে প্রতিলোম বিয়ে থেকে নিরস্ত করা খুব কঠিন কাজ, আর সেটা যদি আমি রোজই তার বাড়িতে গিয়ে তাকে বোঝাই, সেটা কিন্তু ঠাকুর নিষেধ করেছে। কারণ কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ তফাৎ, তিন তফাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন, ঠাকুরও বলেছেন যে মেয়েদের সঙ্গে বিশেষ মিশবে না, খুব প্রয়োজন ছাড়া একটা দুটো কথা। ঋত্বিকদের খুব সতর্ক করেছেন এই সমস্ত ব্যাপারে। কখন যে মন দুর্বল হয়ে যাবে কেউ তা বলতে পারে না, কারণ ওই আকর্ষণ এত বেশি যে কোনো মুহূর্তে টেনে নেবে মনটাকে। তো এই চোরকে ভালো করা যদি কেউ যায় তাহলে কিন্তু সে ফাঁদে পড়ে যাবে। সে নিজেই হয়তো চুরি করতে শুরু করলো, লোভের বশবর্তী হয়, অথবা সে হয়তো পুলিশ টুলিশ ইত্যাদি বা আইন শৃঙ্খলা জড়িত ইয়েতে একটা চক্করে পড়ে যেতে পারে। তো আমি প্রথমেই বলি, ওই ঘটনা একটা বলবো একটু পরে। প্রথমে বলি যে চুরির একটা রোগ আছে, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যারা সাইকো সায়েন্টিস্ট, মনোবিজ্ঞানী, সেটার নাম দিয়েছেন তারা ক্লিপ্টোমেনিয়া। এটা একটা মারাত্মক মানসিক রোগ। এই মানসিক রোগটা আধুনিক সমাজকে বিপর্যস্ত করে তুলছে। এটাকে এক ধরনের মস্তিষ্কের ডিসঅর্ডার বলে, বিশৃঙ্খলা মস্তিষ্কের মধ্যে। মাথায় তো হেড অফিস, মাথায় তো আমাদের কাজ করায়, চিন্তা করায়, হাঁটায়, চলায়, সবই তো করে। তা মাথার মধ্যে একটা ডিসঅর্ডার তৈরি হয়। এই ডিসঅর্ডারটা তাকে চুরির দিকে ঠেলে দেয়। সে চুরি না করে থাকতেই পারবে না। টাকা পয়সা, গয়নাগাটি বা অন্য কিছু জিনিসপত্র সে চুরি করবে। হয়তো আপনার বাড়িতে গেল, আপনার অগোচরে আপনার ঘড়িটাই নিয়ে চলে গেল বা কিছু নিয়ে চলে গেল, পকেটে ঢুকিয়ে ফেলল। আপনি তো কিছু করতে পারবেন না, প্রমাণ তো নেই কিছু। ঝগড়া করে তো আর কিছু করা যাবে না, উদ্ধার করা যাবে না। শপলিফটিং মানে দোকানে গেল, কিছু তুলে নিল। এই যে আমি দেখেছি মানে নিউজে, যে যখন ক্যালকাটায় বুক ফেয়ার হয়, যেটা মেন বুক ফেয়ার, মূল যেটা বইমেলা কলকাতায় বহু বছর ধরে তো চলছে, আমরা আগে যেতাম, এখন আর যাই না, প্রতি বছর যেতাম বুক ফেয়ারে। বুক ফেয়ারে দেখা যায় যে এমনকি মহিলাদের মধ্যে এই ক্লিপ্টোমেনিয়া রোগ অনেকের আছে। শপলিফটিং মানে দোকান থেকে কিছু তুলে নেওয়া, সেটা বইটুক করে তুলে নিয়ে ব্যাগে পুরে দিল, এবং সেগুলো ধরাও পড়েছে এরকম ঘটনা। তাহলে এই যে শপলিফটিং, এইটা সে করে। বইটা সে কিনতে পারে, তার ক্ষমতা আছে, ভালো সাজগোজ করে
হয়তো, বা কোনো গাড়ি নিয়ে এসেছে, কিন্তু সে ওটা তুলে নিল, বইটা টুক করে ঢুকিয়ে দিল তার ভ্যানিটি ব্যাগের মধ্যে। তা ব্যাপারটা হচ্ছে যে এই রোগটা বড় মারাত্মক, যে তার মনকে তাড়িয়ে তাড়িয়ে বেড়াবে। এখনো এই রোগের চিকিৎসা তেমন কিছু বেরোয়নি। ব্রেনের মধ্যে যে ইম্পালস, দুরকম ইম্পালস থাকে। ইম্পালস কিরকম? একরকম ইম্পালস হয় কি, অন্যায় কাজকে ঠেকানোর জন্য ব্রেন ইম্পালস দেয়, যেটা করো না। এটা করোনা তো মুখে বলবে না, ব্রেনের মধ্যে তার মুখ নেই, কিন্তু সে একটা ইম্পালস দেবে যেটা না করাই ভালো, ধরা পড়ে যেতে পারি, একটা অন্যায় কাজ হবে, তারপরে এই কাজটা খুব অসৎ কাজ, এই সমস্ত ইম্পালস ব্রেন দেয়, দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। দেখুন ব্রেনের মধ্যে পরমপিতা কি দিয়েছেন, যে ব্রেন চেষ্টা করছে আটকাতে, বিবেক চেষ্টা করছে আটকাতে। তাহলে এই যে পরমপিতা এত কিছু দিয়েছেন ব্রেনের মধ্যে, যে আমাদের সমস্ত কাজগুলোকে, মোটিভেশনগুলোকে কন্ট্রোল করে, তা এইটা কিন্তু একটা আশ্চর্য জিনিস তিনি দিয়েছেন, যেটা যদি কেউ একটু চিন্তাশীল ব্যক্তি যদি চিন্তা করে ভাবে, সে খুব অবাক হয়ে যাবে। মানুষকে ঠিকভাবে বাঁচিয়ে রাখার জন্যই তিনি মস্তিষ্কের এই ইম্পালস দেওয়ার ক্ষমতা তৈরি করে দিয়েছেন। তা চুরি যখন সে করে, তখন কিন্তু ইম্পালসিভ ডিসঅর্ডার তৈরি হয় এই সমস্ত রোগীদের মধ্যে। মেন্টাল ডিজিজ তো, কেউ হয়তো কামে আসক্ত, কেউ ক্রোধে আসক্ত, কেউ অন্যকে গালাগাল দিতে আসক্ত। এমন লোক আছে খালি নিন্দে করে, আমি দেখেছি। অকারণে একজনের বাড়িতে যাবে, তার সঙ্গে কথাবার্তা বললো টললো, আর সে যদি মুখ ফসকে কিছু বলে কোনো কিছু কারো ব্যাপারে, সে কিন্তু সঙ্গে সঙ্গে এসে তাকে এটা বলবে, আর আরো বাড়িয়ে অনেক বিরাট করে এটা বলবে। তাহলে এই নিন্দে করাটাই তার একটা হ্যাবিট, সে নিন্দুক। তাহলে এই যে ব্রেন তখন কিন্তু তাকে বারণ করে, কিন্তু সে করেই যায়, করতে করতে শেষে অভ্যস্ত হয়ে যায়, তখন আর ব্রেনের এই সিগন্যালকে সে কেয়ারই করে না, পুরোপুরি মানে ডিসওবে করে। তাই ব্রেনের ভেতর যে ইম্পালসিভ ডিসঅর্ডার তৈরি হয় এই চুরি করার সময়, অর্থাৎ বিশৃঙ্খলা তৈরি হয়, সিগন্যাল বা সংকেত ব্রেন যা তখন পরিবেশন করে, সেটা হলো কাজটা করো, যখন তার ইচ্ছে হচ্ছে সে তখন করে, এটা থেকে সে সরবে না কিছুতেই। তা মাথার মধ্যে অসংখ্য বার্তাবাহী নিউরন থাকে, যে নিউরনগুলো এক জায়গা থেকে মেসেজ নিয়ে, আমাদের ব্রেনের সেন্ট্রাল ব্রেন থেকে মেসেজ নিয়ে অন্য জায়গায় ছড়িয়ে দেয়, পাঠিয়ে দেয়। ছোট ছোট নিউরন বলে তাদের, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেয়। তাদের কাজকর্ম করার ডাইরেকশনে তখন বিশৃঙ্খলা আসে, মনে রাখতে হবে। তারা যে ডাইরেকশনে কাজ করে সেটার মধ্যে ডিসঅর্ডার অর্থাৎ বিশৃঙ্খলা আসে। ফলে এইসব কাজ না করার যে বার্তা দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে ব্রেন, সেটা ডিস্টার্ব হয়ে যায়, তাই সে বুঝতে পারে না। তাছাড়া এই কাজ না করার মেসেজকে সে তখন কি করে, পুরোপুরি ইগনোর করে। এই রোগটা যে সিগন্যাল দ্বারা উৎপত্তি হয়, সেই সিগন্যাল খুব শক্তিশালী, খুব খুব শক্তিশালী। এই কাজটা করার জন্য যে সিগন্যাল আসে, তার ফলে অসৎ কাজ করার বিরুদ্ধে মস্তিষ্কে যে নিউরনগুলো সিগন্যাল বা বার্তা প্রেরণ করে, সেগুলোকে সে উপেক্ষা করে। এটা খুব শক্তিশালী। বলে ভালো কাজ করার জন্য বা এটা কাজটা না করার জন্য যে সিগন্যাল আসছে, সেটাকে সে উপেক্ষা করে, নেগলেক্ট করে, ইগনোর করে। আর আরেকটা ব্যাপার হলো যে এই চুরিটা করার পর ব্রেন বেশি পরিমাণে ডোপামাইন নামে একটা কেমিক্যালস নিঃসরণ করে, ছাড়ে ব্রেন থেকে। এই ডোপামাইন নামে একটা কেমিক্যালস আছে, এগুলো অর্গানিক কেমিক্যালস, বায়োকেমিক্যালস। এই কেমিক্যালটা ছাড়ে, ফলে সে চুরিটা করে আনন্দ পায়। কি অদ্ভুত দেখুন, কি সিস্টেম আমাদের মস্তিষ্কের। এই ডোপামাইন যখন বেরোয়, তখন সে ওই কাজটা করে খুব আনন্দ পায়, খুব আনন্দ পায়। তাই সে এই ধরনের চুরি করতে খুব পছন্দ করে। আরেকটা ব্যাপার হলো যে বাচ্চাদেরও থাকতে পারে, বড়দেরও থাকতে পারে।
হ্যাঁ, এটা কিন্তু জেনে রাখতে হবে। আর এই যে স্টিলিংটা করে সেটা অ্যাঙ্গার বা ভেঞ্জেন্স, হ্যাঁ, এইটার জন্য নয়, কারোর উপর রাগ হয়েছে তাই গিয়ে চুরি করে এলাম তার বাড়িতে বা তার কাছ থেকে কিছু নিয়ে নিলাম, এইটার জন্য কিন্তু নয়। এটা এটা যদি মানুষের মধ্যে থাকে, এই রোগটা সাধারণত জেনেটিক্যাল রোগ, অ্যাকোয়ার্ড রোগ এই ধরনের খুব কম হয়। অ্যাকোয়ার্ড মানে কি, অর্জন করা পরিবেশ থেকে তো নানা রকম সংঘাত আসছে, সেখান থেকে অর্জন করা, বা একটা ওই ধরনের মানুষের সঙ্গে মিশে তৈরি হলো, এটা কম। বেশিরভাগই দেখা যায় যে তার জিনের মধ্যে এটা থাকে, এটা জেনেটিক্যালি ডিসঅর্ডার। আরেকটা জিনিস বেরোয়, সেরোটোনিন বলে একটা পদার্থ, কেমিক্যালস বেরোয় ব্রেন থেকে। এই কেমিক্যালসটা কি, মানুষের মুড এবং বিহেভিয়ার, কথাবার্তা, কাজকর্ম, আলোচনা করা ইত্যাদিকে এইটা নিয়ন্ত্রণ করে। সেরোটোনিন মানুষের মুড। তো এই নিঃসরণটা তখন কমে যায়, এটা তো ভালো জিনিস, কমে যায়। ডোপামাইনটা ওই কাজটা করার ফলে ডোপামাইনটা কিন্তু আনন্দ দেয়। আর এই নিঃসরণটা, এই কেমিক্যালসটা কিন্তু তার ঠিক উল্টো। এটা আমার কথাবার্তা বলা, আচরণগুলোকে নিয়ন্ত্রণ করে, ঠিক ডাইরেকশনে চালায়। নিউরনগুলো এগুলোকে ক্যারি করে ঠিক ডাইরেকশনে নিয়ে যায়। কিন্তু এই রোগীদের এই সেরোটোনিন পদার্থটা নিঃসরণ খুব কম হয়, কমে যায়। ডোপামাইন বেশি বেরোচ্ছে আর ওইদিকে বেশি ঝুঁকে গেছে, তাই এটা কমতে থাকে, এটা কমে যায় বলে কিন্তু মানুষ তখন ওই কাজটাতে খুব মত্ত হয়ে পড়ে। ক্লিপ্টোমেনিয়ার রোগীর সংখ্যা কিন্তু কম নয়। আপনি বুঝতে পারবেন না, আমরা সাধারণ মানুষ বুঝতে পারবো না, কাজটা যখন করলো তখন বুঝতে পারবো। আমি দেখেছি এরকম ভাবে চুরি করতে। একবার একটা ছেলে আমার বাড়িতে দুধ দিত, তখন আমি ব্যাংকে চাকরি করি। তো আমি গেছি স্নান করতে, আর একটা ঘরের দরজা খোলা ছিল, সেখানে আমার খুব একটা শৌখিন ঘড়ি ছিল, গোল্ডেন কালারের। আর আমার স্ত্রী রান্না করে কাজ করছিল, এসে দেখি ঘড়িটা নেই। তার মানে ওই ক্লিপ্টোমেনিয়া পেশেন্ট, ঘড়িটা টুক করে তুলে নিয়ে চলে গেছে। আমি কিছু বলিনি, গায়ে তো ঝগড়াঝাটি হবে, ও তো অস্বীকার করবে, পাড়া 10টা ছেলে ডাকবে, তারা বলে না ও ওরকম লোক নয়, আপনি দাদা এরকম বলছেন কেন, ইত্যাদি ইত্যাদি। তা আমাকে চুপ করে যেতে হয়েছে। তো কথা হলো যে এই ধরনের পেশেন্ট কিন্তু বাজারে প্রচুর, বাজারে বলতে আমাদের জনসমাজে প্রচুর। তা এই পেশেন্টগুলোকে কন্ট্রোল করা যাবে না। তবে এবার ঠাকুরের কথা আসি, তার অলৌকিকত্ব নিয়ে একটা ঘটনা। একটা চোর ছিল ঠাকুরের গ্রামে। এবার তিনি চোরটাকে ভালো করার জন্য একটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন। এবার চোরটা রাত্রিরে বেরোবে, রোজ চুরি করবে বিভিন্ন লোকের বাড়িতে। তখন তো শীত কাটার ব্যাপার ছিল, মাটির ঘর টরও ছিল, বা যেভাবেই হোক পাকা ঘর হলেও সে ঠিক ঢুকে যাবে। এরা তো কায়দা জানে, কৌশল না জানলে তো চুরি করা যায় না, সে কৌশল জানত। তা ঠাকুর একদিন ঠিক করলে একে ভালো করব। তো ওকে গিয়ে বললেন যে, ঠাকুরের থেকে অনেক বড় সে, তাকে বললেন যে আমি তোমার সঙ্গে যাব। হ্যাঁ, আরে কর্তা বাবা, তুমি যাবে? তোমার মতো এত ভালো ছেলে, ভালো মানুষ, সারা গ্রাম তোমাকে প্রশংসা করে, তুমি বলছো কি? বলে হ্যাঁ, আমি যাব তোমার সঙ্গে। কি নাছোড় বান্দা, কিছুতেই রাজি হচ্ছে না, যে যাব না তা রাজি হচ্ছেন না, তিনি যাবেন। তারপরে রাত্রি বেরুলেন। একটা কালো পোশাক চোরটা নিজে পরলো, আরেকটা ওনাকে পরিয়ে দিলেন ঠাকুরকে। এবার বেরিয়ে কিছু দূর যাওয়ার পর হঠাৎ ঠাকুর বললেন, এই শোনো, তোমার বাড়ির পাশে যে অমুক থাকে, একজনের নাম বললেন, জানো তো ওর চরিত্র ভালো না? বলে হ্যাঁ জানি। তুমি কি ঘরের দরজাটা ভালো করে তালা দিয়ে এসছো তো? থমকে গেল মনটা, মানে একটা বিভ্রান্তিতে পড়ে গেল। এবার কিন্তু আমি দেখেছি আজকে বারবার ওই দিকে তাকাচ্ছিল, তোমার ঘরের দিকে, দুপুরবেলা, সকালবেলা, বিকেলবেলা, বারবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে। তোমার বউয়ের ওপর কিন্তু ও অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে।
লোকটা বসে দাঁড়িয়ে থমকে গেল, না 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 না, চলো চলো কর্তা বাবা, চলো কর্তা বাবা চলো। তো ও হলো না চুরি। আর এই চুরিবিদ্যা এমন জিনিস যে ও যদি না করে তখন তো সেই ইম্পালসটা আর থাকবে না ব্রেনের, করতে পারলো না। যখন চুরি করতে পারলো না তখন ফিরে এলো। তারপর আরো কয়েকটা ঘটনা আছে, একে আরো অনেক দিন ধরে ওর পেছনে থেকে 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 ওকে ধীরে ধীরে সুস্থ করে তুলল। ঠাকুর পরবর্তীকালে বয়সকালে বলছেন যে সে সুস্থ হলো বটে, কিন্তু তার জেনেটিক্যাল ডিসঅর্ডার আর গেল না। ঠাকুর তাঁর কাছে ওকে রেখে দিয়েছিলেন, বলে রাত্রির হলেই ও খালি ঘুরবে, আশ্রমের চৌহদ্দির মধ্যে ঘুরতে থাকে। কেন? চুরি করছে না, কিন্তু রাত্রির হলেই তার ওই যে একটা চুরির যে ক্লিপ্টোমেনিয়া পেশেন্ট, যে ওর যে এইটা কিন্তু ওকে জ্বালাচ্ছে। রাত্রিরে আর ঘুমোবে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারদিকে, মানে পারছে না। স্বাভাবিক অবস্থায় তো সে নেই, এই রোগটা তার আছে, ভেতরে আছে। কিন্তু দয়ালের অশেষ কৃপায় আর বিভিন্ন ধরনের ট্যাকটিসে কুশল কৌশলী তো তিনি তো সবাইকে কুশল কৌশলী হতে বলেছেন। কুশল মানে মঙ্গল, মঙ্গল করার জন্যে কৌশলী, ক্ষতি করার জন্য কৌশল না। তা তিনি এইভাবে তাকে ভালো টালো করলেন বটে, কিন্তু সে ওইরকম ঘুরে ঘুরে বেড়াতো। তাহলেই বুঝে দেখুন যে এই রোগ কি মারাত্মক রোগ, যে ভালো হয়েও ভালো হলো না। এবার ঠাকুরকে একজন জিজ্ঞেস করছেন, একজন মানে খুব স্বনামধন্য বিখ্যাত বিজ্ঞানী, মহাবিজ্ঞানী, ঠাকুরের পরম ভক্ত ছিলেন, শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহোদয়। তিনি বললেন যে তাহলে কি নেক্সট লাইফে ওটা থাকবে, মানে পরবর্তী জন্মে এটা থাকবে? ঠাকুর বললেন হ্যাঁ, এটা থাকবে, তবে ইন্টেন্সিটি, তীব্রতা, প্রাবল্য অনেকটা কমবে। তখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বললেন যে কেন? ওই যে আমি ওকে কন্ট্রোল করে ফেলেছি, ওই জিনিসটা কমে যাবে। হয়তো চুরি করার টেন্ডেন্সি থাকবে, কিন্তু ব্রেন ওকে বাধা দেবেন, সে বাধাটা তখন ও শুনবে, কিন্তু ইচ্ছা হবে চুরি করতে। তার মানে এইটা নিয়েই মরবে, আবার এইটা নিয়েই সে আসবে। আমরা যখন যে কাজ করেছি সেইটা নিয়েই যাব, সেইটা নিয়েই আসবো। এগুলো সব সঞ্চয় হয়ে আছে। আমি একটা ভিডিওতে বলেছি বোধহয়, যে আমাদের মাথার মধ্যে লেখাজোকা হয়ে যায়, আগেরটাই বলেছি, কর্মফলটাই বলেছি। তো ওই যে লেখাজোকা হয়ে যায়, মানে একটা সাংকেতিক চিহ্নের মতো কোড লাগিয়েছে, সেটা তো আর মুছবে না, কারো সাধ্য নেই মুছে দেওয়ার। তা সেই জন্য এইগুলো নিয়েই যাবে, আবার এইগুলো নিয়েই আসবে। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের। যে কাজ আমরা করছি, যে চিন্তা করছি, কুচিন্তা হোক সুচিন্তা হোক, সবগুলো নিয়ে কিন্তু মরব, এগুলো কিছু বাদ যাবে না। তাই এই ক্লিপ্টোমেনিয়া রোগটা কিন্তু তার মস্তিষ্কের মধ্যে দিয়ে, অর্থাৎ জেনেটিক্যাল স্ট্রাকচারের মধ্যে দিয়ে ক্যারি ফরওয়ার্ড হবে, মানে সামনের দিকে ক্যারিড হয়ে যাবে। তো এই ধরনের লোকরা তো আগেই বলেছি যে এই কাজ করতে খুব ভালোবাসে, রিলিফ পায়। এই ক্লিপ্টোমেনিয়া পেশেন্টরা যতক্ষণ না পর্যন্ত এই কাজটা না করতে পারছে, মনের রিলিফ আসে না। মনের রিলিফ কিন্তু খুব সাংঘাতিক। ধরুন আমার কারোর উপর খুব রাগ হয়েছে, ক্ষুব্ধ হয়েছি, এবার তাকে 10টা কথা আমাকে শোনাতে হবে। যতক্ষণ না পর্যন্ত শোনাতে পারছি, আমার এই যে অ্যাঙ্গারটা, রাগটা, এই যে কমপ্লেক্সটা, এটা যতক্ষণ না বেরোচ্ছে আমার মাথা থেকে, আমি কিন্তু রিলিফ পাবো না, শান্তি পাবো না। মানুষ তাই করে, ওইটা না করলে শান্তি পাবো না। তা যে কোনো, সে কাম হোক, ক্রোধ হোক, লোভ হোক, পরের নিন্দে হোক, অন্য কাউকে ছোট করার হোক, হয়তো ভাবলো যে ওই লোকটা খুব বেশি বেড়েছে, আমার সম্পর্কে এরকম বলছে, ওকে ছোট করতে হবে। এবার তৈরি করে করে ম্যানুফ্যাকচার গল্প করে তাকে ছোট করলাম, পরবর্তীতে সুযোগ পেয়ে তখন আমি শান্তি পেলাম, আমার মনটা ঠান্ডা হলো, আমার মনটা রিলিফ পেল। মনে রাখতে হবে, কমপ্লেক্স কিন্তু এইভাবে বেরিয়ে যাবে, আবার নতুন তৈরি হবে আরেকটা। এইভাবে কমপ্লেক্স যতক্ষণ না বেরোচ্ছে, আউটলেট দিয়ে না বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই কমপ্লেক্সের লোকের কিন্তু শান্তি হবে না, ওটা বার করতে হবে। তা সব কমপ্লেক্সের ক্ষেত্রেই তাই। তা রিলিফ পায়, চুরিটা করার পর মনটা রিলিফ পায়, শান্তি পায়। তো এটা কিন্তু মনে রাখা প্রয়োজন আছে।
এই ক্লিপ্টোমেনিয়া একটা বর্তমানে একটা কলিযুগে একটা ভয়ঙ্কর রোগ, এই কিন্তু মানুষকে শেষ করে দিচ্ছে। মানে যার ভেতরে এই রোগ ঢুকেছে, সে তো আর নিজে জানে না যে আমার রোগ। কেউ যদি ক্রোধ, রাগ, কথায় কথায় রেগে যায়, একটা বিকট রোগ। কাম, কোনো মহিলাকে দেখলে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগে। এইসব যে রোগগুলো, এগুলো তো মেন্টাল ডিজিজ, মানসিক রোগ। এই মানসিক রোগের মতো এই চুরিটা, ক্লিপ্টোমেনিয়াটা একটা রোগ। আবার ক্লিপ্টোমেনিয়া পেশেন্ট করে কি, হয়তো ঘরে আমার, আমি বলি একটা কি বলবো, আর দুটো ঘড়ি আছে, তার দুটো ঘড়ি আছে ঘরে, তাও কিন্তু আরেকটা ঘড়ি চুরি করে নিয়ে চলে এলো। যেটা আনলো সেটা কিন্তু এতটা ভ্যালুয়েবল নয়, তার ঘরে তার নিজের যে দুটো ঘড়ি আছে। তো মানে ভ্যালুটা ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে তার যখন মাথার মধ্যে এই রোগটা চারা দিয়ে উঠেছে, তখন সেটা না করলে তো সে শান্তি পাবে না, তাই সে সেটা করবে। এখনো পর্যন্ত মেডিকেল সায়েন্সে এই পেশেন্টের ট্রিটমেন্ট খুব একটা কিছু নেই, শুধু কাউন্সিলিং করা। কাউন্সিলিং মানে তো কথাবার্তার মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে তাকে ঠিক করা, এছাড়া আর কিছু নেই। এখনো আবিষ্কার হয়নি। কিন্তু দেখুন, আমাদের গুরুদেব পরম দয়াল ওই অত অল্প বয়সে কিন্তু একটা মানুষের ক্লিপ্টোমেনিয়ার রোগটা সারিয়ে তুলেছিলেন, ভাবা যায় না। মেডিকেল সায়েন্স, আধুনিক যে সায়েন্স মেডিকেল, তারা পারলো না, তারা তো ওষুধ নির্ভর। ঠাকুর কোনো ওষুধ না দিয়ে তাকে ভালো করলেন। এই জায়গাটাতেই হচ্ছে তার অপার মাহাত্ম্য। তার এই মাহাত্ম্য বলে শেষ করা যায় না। আমি অনেকগুলো জানি তার অলৌকিক লীলা, অদ্ভুত, আশ্চর্য। হ্যাঁ, তা তিনি তো প্রবাদ পুরুষ, মানে প্রবাদের মতো পুরুষ, সত্যিই তাই। তো আজকে আপনাদের সঙ্গে অনেকটা কথা বললাম, আর মোটামুটি প্রশ্নের উত্তর দিলাম। আবার একটা দুটো আছে, আমি তার উত্তরের পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে রাখবো। আজকে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে জীবনকে বাড়িয়ে তোলে, আয়ু বাড়ায়, লাইফ পোটেন্সিকে বাড়ায়। আনন্দে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ঠাকুরের দিকে মন দিয়ে জপ ধ্যান করে আত্মমগ্ন হওয়ার চেষ্টা করুন। সব কাজই করবেন তার মধ্যে। এই কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করলাম।